দোলের দিন নিরামিষ খাওয়া উচিত ছিল, যেহেতু বাড়িতে গোপাল আছে। সেখানে আমরা তো বিরিয়ানি খেয়েছি। পরে বলছো তো আমার যেন কেমন কেমন খারাপ লাগে। খাওয়া দাওয়াটা পুরোটা নিজের ব্যাপার, তবুও যে তোমরা ভালোবাসা মানুষ, এই কমেন্টটাকে আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সকাল সকাল কিন্তু বর্মশাই বাজার নিয়ে চলে এসেছে, আর বাজারটা দেখেই বুঝতে পারছো আজকে একটু শুক্তো রান্না করবো। তবে শুক্তোর সেই সমস্ত সবজি না হলেও এই কলা, ডাঁটা, উচ্ছে, রাঙা আলু আর এমনি আলু, বড়ি, এইগুলো দিয়েই করবো। ফ্রিজে দেখি আর কোনো সবজি আছে কিনা। আর এদিকে হচ্ছে ব্রেকফাস্টে আমার জন্য বানাচ্ছি গোলা রুটি, মিষ্টি মিষ্টি গোলা রুটি। শুধু তো সবজি বাজার দেখলাম, আর যে বাজারটা এনেছে সেটা হচ্ছে আজকে একটু বেলা হয়ে গিয়েছিল বাজারে যেতে, সেই কারণে মাছ আর সেরকম ভালো পায়নি। ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে, তাই নিয়ে এসেছে চিকেন। এখানটাতে চিকেন রয়েছে, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করবো। চল আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। গোলা রুটির চেহারাখানা তো এরকম হয়েছে, কিন্তু খেতে সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ হয়েছে। মানে বাইরেটা একদম ক্রিস্পি আর ভিতরটা একদম সফট। আর এটা কিন্তু আমার একার জন্য বানিয়েছি, কারণ গরমাসের ছাতুর সঙ্গে। এটা হচ্ছে সিগনেচার ব্রেকফাস্ট। বন্ধুরা তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাবো, তোমরা তো অবাক হবেই, আর আমরাও কিন্তু অবাক হয়েছিলাম। মানে দেখেছি কিন্তু ফার্স্টে আমি কোনো রকম কিছু না লাগিয়ে যে এত সুন্দর গাছে এত সুন্দর ফল হবে। এই জায়গাটাও যে এত আবর্জনায় ভর্তি, মানে তোমাদেরকে কিভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, টমেটোর হয়তো বীজ ফেলা হয়েছিল, তাতে আপনা আপনি কিন্তু গাছ হয়েছে এবং টমেটো হয়েছে। দেখতে পাচ্ছ ওই কলপারের ওই ধারেও কিন্তু রয়েছে। তো এই টমেটোগুলোকে এক্ষুনি মানে তুলবো না, আর একটুখানি বড় হোক তারপর। আমি তো ছুরি নিয়ে চলে এসেছিলাম। বেশ ভালো লাগে বলো। আর কলপারের এদিকেও হয়েছে। কোন জায়গাটায় গো কলপারের? এখানে ওই সাইডটায় একদম ছোট হয়েছে, ওখানে একটু বড় হোক। আর আমাদের এই জায়গাটা দেখো পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে, দেখেছো? দেখে যেন মনে হয় সেই সর্ষে ক্ষেতের মতো সর্ষে গাছ, কিন্তু আসলে না, এগুলো সবই হচ্ছে বড় বড় আগাছা। শুক্তো সবজিগুলোকে সব আগে ভেজে নিচ্ছি। খুব একটা আমাদের বাড়িতে শুক্তো বানানো হয়নি এর আগে, তো আজকের মতন চলো বানানো চাই। খুবই অল্প অল্প পরিমাণ করছি, কারণ এই জিনিসগুলো না বেশি আমার ভালো লাগে না। তাছাড়াও যেহেতু আরো দুর্নীতি হবে, মাংস হবে। এখন দেখো দিদার বানানো বড়ি আমি রেখে দিয়েছি, কারণ বড়ি ছাড়া শুক্তো কিন্তু অসম্পূর্ণ। তার মধ্যে উচ্ছে এনেছে, উচ্ছে আবার একটা মানে খারাপ বেরিয়েছে, সেই কারণে একটাই উচ্ছে, নাহলে আবার একটু টেকাও হয়ে গেছে এই উচ্ছে দিয়ে। তো চলো সবজি সাথেগুলো সব ভেজে নিই, তারপর শুক্তো বানাবো। আর লিকুইড দুধ যেহেতু নেই, তাই পুরো মানে মিল্ক পাউডার রয়েছে, এটাকে একদম জলের মধ্যে গুলে নিয়ে গরম জলে তাই হচ্ছে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে কি শুক্তো ভালো লাগে বলো? একেবারে ঝাঁট দিয়ে দিই। এই টাওয়েলটা দিয়ে দিলাম, কারণ এইটার উপর যে কভারটা ছিল, এইসবের জন্য কভার কিনতে হবে, এক এক করে অনলাইনে দেখতে হবে, সময় হয়ে উঠছে না। তো আপাতত এই টাওয়েলটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এটার উপরে যে কভারটা ছিল সেটা তো আমি ওই ঘরে ওই ছোট ওয়ার্ড্রপের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা রোজ দিন একটুখানি এইভাবে না মোছামুছি করলে না একটা আলাদা মানে ধুলোর লেয়ার পড়ে যায়। আর এখন তো আমাদের গোপুসোনার শোয়ার জায়গা এইটা হয়ে গিয়েছে, আর গোপুসোনা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমাদের সাথে। এখন ওই ঘরে লজেন্স নিয়ে বসে আছে, একেবারে পুজো, একেবারে রান্না কমপ্লিট করে পুজো দেবো। তাই আমাদের শুক্তো রান্না হচ্ছে, এখানে সবকিছু দিয়ে দিয়েছি, এবারে শুধু একটু ফুটবে আর সবজিগুলো একটু সেদ্ধ হবে। ডাইনিং টেবিলে যেহেতু এখন আর সেরকম খাওয়া দাওয়া করা হয় না, সেজন্য ভাবলাম ডাইনিং টেবিলে একটু কভারটা পেতেই রাখি, মানে টেবিল ক্লথটা। এটা আগেরই পুরোনো, মানে এটা একদম কটনের মধ্যে। তো এখন দেখো ডাইনিং টেবিলে কিন্তু বেশ ভালো লাগছে, গরম পড়ে গিয়েছে, এখন তো ঘরেই লাঞ্চ করা। তো এটার উপরে একটুখানি ওই কাটলারি সেট গুলো একটু গ্লাস ফ্লাস রাখলে দেখতেও ভালো লাগে, যেহেতু ভিডিও করি। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে।
তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। এটা হলো আগারো রয়্যাল এনামেল কাস্ট আয়রন ক্যাসারোল। এটা কিন্তু 5 লিটার ক্যাপাসিটির মধ্যে আসে উইথ এনামেল কোটেড সারফেস উইচ এনেবল ফাস্ট হিটিং অ্যান্ড ইভেন হিট ডিস্ট্রিবিউশন। গ্যাস ওভেন এবং ইন্ডাকশন দুটোতেই কিন্তু তোমরা এটা রান্না করতে পারো। এটাতে বিশেষ করে ডাল, ভেজিটেবল বেস কারি, বিরিয়ানি, পোলাও এগুলো রান্না করতে পারবে। আর এই পাত্রে রান্না করাটা না অনেক বেশি হেলদি। আজকে আমি তোমাদের সাথে রান্না করেও দেখাবো। ফর কুকিং অ্যান্ড সার্ভিং দুটোর জন্যই কিন্তু বেস্ট। মানে রান্না করার পর আলাদা করে আর তোমাদেরকে অন্য পাত্রে সার্ভ করতে হবে না, এটার মধ্যেই কিন্তু তোমরা সার্ভ করে নিতে পারবে। তোমাদের জন্য কিন্তু আগারোর এই রয়্যাল এনামেল কাস্ট আয়রন ক্যাসারোলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আজকে আমি চিকেন রান্না করব। গ্যাস ওভেনের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু রান্না অনেক জলদি হয়ে যাবে, আশা করি অনেক টেস্টিও হবে। গরম পড়ে গিয়েছে তাই একদম হালকা পাতলা চিকেনের ঝোলটা বানাচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর একে একে এর মধ্যে বাটা মশলা মানে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এবারে দেখো আমি একটা গুঁড়ো মশলার পেস্ট দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তারপর চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই সময় লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিকেনের মধ্যে হলুদ ফলুদ সবকিছু মানে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে পারতে। তো কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিকেন আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর মশলাটাও থেকেও দেখো তেলটা ছেড়ে দিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবে, এই পাত্রে রান্না করার সময় অবশ্যই করে স্প্যাচুলা বা কাঠের খুন্তি ইউজ করবে, তা না হলে কিন্তু দাগ লেগে যেতে পারে। মানে একটা মেটালের কোনো খুন্তি মানে স্টিলের খুন্তি ফুন্তি ইউজ করলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যেতে পারে। দেখো এবার পরিমাণ মতো জল দিয়ে শেষে কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম কিন্তু আমাদের পাতলা চিকেনের ঝোল একদম লাল লাল করে। আর এই পাত্র করেই কিন্তু আমি সার্ভ করেছি, আলাদা কোনো পাত্র করতে হয়নি। চলো এবারে টেস্ট করা যাক। দারুণ টেস্টি হয়েছে, তোমরাও ট্রাই করো। কি গরম পড়ছে বন্ধুরা, ইচ্ছা করে না যে জানলাগুলো একটু খুলি। আর এই জিনিসটা তোমাদেরকে তো মানে আমাদের যে সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল সেদিন তো দেখিয়েছিলাম, তবে ভালো করে কাছ থেকে দেখাতে পারিনি। সেটা হচ্ছে অ্যানিভার্সারির গিফট, মৌলিক দোয়া। খুলছি না আমি এখন আর। তো এটাকে কোন জায়গায় হ্যাং করা যায় সেটা নিয়ে আমি একটু কনফিউজ, যে ঘরের মধ্যে নাকি বারান্দাতে। এই দেয়ালটা আবার ফাঁকা, এখানে হঠাৎ করে এরকম দিলে ভালো লাগবে, ওই জায়গাটা ভালো লাগবে না। এটা এই দেয়ালে কোথাও একটা দিতে হবে, এইখানে দিতে হবে, কারণ এখানে অলরেডি একটা রয়েছে। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে আমাদের রুমের এইটা, আমি তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি। এই দেয়ালে তো আর কিছু হবে না, ওই দেয়ালে প্লে বাটন রয়েছে, এই দেয়ালে তো ওয়ার্ড্রপ, এই দেয়ালে একটা রয়েছে। আমার যেন মনে হচ্ছে এই জায়গাটাতে সেট করলে কেমন হয়। তো এটা ওখানটা রেখে দাও তো একবার। এখানে করলে দেখাই যাবে না তো, দেখা যাবে নাকি? দেখো বন্ধুরা, সরে যাও দেখি। না, ঠিকঠাক অন্ধকার অন্ধকার লাগছে, মানে লাইট পড়বে সেরকম জায়গায় রাখতে হবে, যেহেতু ওটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার না, মিশিয়ে যাচ্ছে। ওই দরজাটার উপরে দিয়ে দেখাও তো। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি না বন্ধুরা কেমন। তো তোমরা একটু কমেন্ট করে বলো যে কোথায় দিলে বেশি ভালো হয়। নাকি দেখো আমার বরটা ওখানে ধরে দাঁড়িয়ে আছে, আরে আসো। তো একটু কমেন্ট করে বলো। তো আমার তো খুব পছন্দ হয়েছে। না না না, তো আসো আমি বন্ধুদেরকে ভালো করে দেখাই জিনিসটা কেমন। তো এখানে দেখো আমার সব ছবিগুলো রয়েছে, আমি এখানে রেখে তোমাদের দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়া প্রবীর লেখা রয়েছে, একটা সুন্দর মেসেজ। আর 18ই ফেব্রুয়ারি যেহেতু আমাদের বিয়ে হয়েছিল ওটা মেনশন করে, এটা কাস্টমাইজ করে বানিয়েছে। তো ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মৌলি অ্যাগেন এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যে কিনা যে পলা বাঁধানোটা আমি পেয়েছি ওটা একটু ভালো করে তোমাদেরকে দেখাতে। তো ওটা হয়েছে কিনা আমার সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে, তো সেই কারণে রুমা ওটাকে নিয়ে গিয়েছে ছোট সাইজে, মানে ছোট পলার মধ্যে ওটা পরিয়ে আনার জন্য। তো খুব সুন্দর, আমার রূপোর এরকম পলা বাঁধানো ছিল না, ডিজাইনটাও খুব ভালো। আমি সেদিন তাড়াহুড়োতে আর তোমাদেরকে দেখাতে পারিনি, তো ওটা ঠিক হয়ে বাড়ি আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ইভেন এমন একটা কমেন্ট এসছে যে বান্ধবীর কাছ থেকে তো গিফট তুমি পেয়ে গেলে অ্যানিভার্সারি, কিন্তু বান্ধবীর গিফটটা কবে দেবে? বান্ধবীর গিফটটাও দেবো এবং কি গিফট কিনছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, ডেইলি ব্লগ গুলো ফলো করতে হবে, তাই না? তো চলো পরে দেখা হচ্ছে।
আজকে কে পুজো দিচ্ছে তোমাদেরকে দেখাই। আজকে গোপসোনার বাবা পুজো দিচ্ছে। কি করছো? ওই জামাটা পরালে? গরমে হালকা জামা পরাতে হয়। আর এই যে মালা, মিষ্টি আজকে আবার নিয়ে এসছো? কালকের মিষ্টি রাখা ছিল ওইখানে। এই ঘরটা কিন্তু এখন খুব একটা গরম লাগে না, বিকজ এই ফ্যানটার জন্য, তাই না? 1200 টাকা হিসাবে এই ফ্যানটা কিন্তু খুব ভালো হয়েছে। এখন আমাদের ঘরে দুটো ফ্যান। ঘরে সব খাবারগুলোকে নিয়ে চলে এসেছি। এই যে ভাত রয়েছে, ধনেপাতা বাটা করেছি, আর এই যে আমাদের শুক্তো মনে হচ্ছে জমে গিয়েছে, জানি না, মানে দুধটা হয়তো শুকিয়ে গিয়েছে, ওই জন্য ওরকম লাগছে। ঝোলটা মানে মাখা মাখা করেছিলাম তো। আর এখানে পটল চিংড়ি রয়েছে, আর এই হচ্ছে আমাদের চিকেনটাকে ঢেলে নিয়েছি। স্যালাড রয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মেনু। আসো আসো আসো, বসে পড়ো, আসো 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 আসো। ঝাল হয়েছে না? ভালো হয়েছে। বাপরে, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দেওয়া না, কিন্তু ভালো লাগছে। শুক্তোটা মানে জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে, বলো? কি সুন্দর হয়েছে। এই 2-4 দিনই হলো গরমটা যা পড়েছে, মানে চৈত্র মাস পড়তে না পড়তেই এত গরম। এখনো তো ওই বৈশাখ জ্যৈষ্ঠ, বাপরে বাপ, কি হবে তার ঠিক নেই। এখন আমাদের আস্তানেই ঘরের মধ্যে, বাইরে বেরোলেই মানে বিশেষ করে দিনের বেলায় এত গরম লাগে, মানে কি বলবো। বিশেষ করে আমাদের যেহেতু একতলা বাড়ি, তো প্রচন্ড গরম আমাদের সহ্য করতে হয়। কিন্তু আমাদের বাপের বাড়িতে না অতটা আর গরম লাগে না, দোতলা বাড়ির জন্য, সেই কারণে। এছাড়া হচ্ছে চারিদিকে গাছপালা, পুরো ছাওয়ার। আমাদের তো চারিদিকে কোনো গাছপালা নেই। যে বাড়ি হওয়ার সময় অনেক গাছপালা ছিল, তখন সবকিছু কেটে কুটে দেয়, তো সেই কারণে পুরো ডাইরেক্ট সূর্যের তাপটা, রোদটা পুরো পড়ে। আর এই যে এখন আমি ল্যাপটপ বের করেছি, এডিট করব। অনেকগুলো ভিডিও মানে শিডিউলে রয়েছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো চলো, এই যে দিনের সাথে সাথে, কাজের সাথে সাথে কিন্তু আমার এডিটিং এর কাজটাও চলে। তো চলো আগে এডিটটা কমপ্লিট করে নিই। সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া ভাজা চলছে। আলাদা করে কিন্তু চিকেন আনিনি, ওই যে দুপুরে মাংস এনেছিল, সেই মাংস থেকে সলিড পিসগুলো বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলোকেই পিস পিস করে ছোটো করে কেটে ম্যারিনেটটাও করে রেখেছিলাম। দেখো, তার মধ্যে আমার বড় পিস রয়েছে, এগুলোকে আবার হাত দিয়ে ছাড়াতে। পকোড়াগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজছি। বেশি জোরে যদি ভাজি তাহলে কী হবে বলো তো, মানে হাই ফ্লেমে ভাজলে উপরটা পুরো ক্রিস্পি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলে হচ্ছে মানে বাইরেটাও মুচমুচে থাকবে আর ভিতরটাও একদম সফট হয়ে পুরোটা একদম ভাজা হবে। আর মোটামুটি আরেকটা ব্যাচে দিলে আমাদের পকোড়া হয়ে যায়। আরে কোথায় বসে খাচ্ছ বন্ধুরা? হঠাৎ করে মেঘ ডাকছে আর ভীষণভাবে একটা ব্যবসা গরম পড়েছে, আর ওই আলো, মনে হয় ঝড় বৃষ্টি আসবে। আমাদের ইচ্ছা ছিল যে এই পকোড়া খেয়ে একটুখানি সুপার মার্কেটে যাবো, তেল ফেলগুলো ফুরিয়ে গেছে, ওগুলো আনতে। এখনো সাউন্ড হচ্ছে গুরুম গুরুম করে, জানি না কতটা শুনতে পাচ্ছ, ঘরে ফ্যান চলছে তো। এই জায়গাটা এত ভালো লাগলো, সবসময় তো বারান্দায় বসে খাই, যেন এখানে একেবারে বসে পড়েছি, একদম একটা কোজি কর্নার টাইপের। একটা হাওয়াও দিচ্ছে না। পকোড়া খেতে ভালো হয়েছে, দেখো, এই দেখো ভিতরটা একদম সুপার সফট। আমি সেই দুপুরের ধনেপাতার চাটনি নিয়ে এসেছি, আবার সসও নিয়ে এসেছি, দুটো একসাথে লাগিয়ে দাও। গরম। কালকে হোলির ব্লগটা আমি পোস্ট করেছি এবং সেখানে একটা কমেন্ট এসছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেটা কি না দোলের দিন নিরামিষ খাওয়া উচিত ছিল, যেহেতু বাড়িতে গোপাল আছে। সেখানে আমরা তো বিরিয়ানি খেয়েছি, এটা একদমই ঠিক বলেছো, খাওয়া উচিত ছিল। কিন্তু ওই যে জানতাম না তোমরা যে এই খুঁতগুলো বলে দাও, সেটা অবশ্যই আমার ভালোর জন্য, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। এই যে ভুল ত্রুটিগুলো না হলে হয়তো আমার দ্বারাই আরো ভালো কিছু হতো। তো এই পরে বলছো তো আমার যেন কেমন কেমন খারাপ লাগছে। যদি এটা তোমরা আগে একটু বলে দিতে, এবার তোমরাও বা জানবে কি করে। তবুও যদি কোনো এরকম অনুষ্ঠান থাকে বা কোনো পার্বণ এরকম থাকে যেখানে নিরামিষ খাওয়া উচিত, সেখানে কিন্তু অবশ্যই তোমরা আগে থেকে আমায় বলে দিও। আমার বাপের বাড়িতে, মামার বাড়িতে ইভেন নিরামিষ হয় দোল পূর্ণিমার দিনে। তো যেহেতু বাড়িতে বন্ধুরা এসেছিল, একটা আনন্দের দিন, সবাই মাংস টাংস খায়, ওই জন্যই হয়েছিল। এটাতে খারাপ কিছুই নয়। ইভেন আমার মা তো সেদিনকে ভাত টাতও খায়নি। আমি ব্লগেও সেদিন বলেছিলাম বোধহয়, আমার মা হচ্ছে ওই সাবু, ফল, মিষ্টি এগুলো খেয়েছিল। আর কি বলতো, এই ব্যাপারগুলো না, খাওয়া দাওয়ার ব্যাপার, আত্মীয় স্বজন আসা, এই জিনিসগুলো আমার মা বাবা কখনোই আমার উপর প্রেশার
করে না। তা না হলে মা বাবা বা মানে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই শাশুড়ি মা বলে দিত যে অমুক দিন নিরামিষ খেতে হবে, এরকম। খাওয়া দাওয়াটা পুরোটা নিজের ব্যাপার। তবুও যে তোমরা ভালোবাসার মানুষ, এই কমেন্টটাকে আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না, যে বলেছো যে নিরামিষ খাওয়া উচিত ছিল, সেটা সত্যিই আমাদের উচিত ছিল, সেটা ভুল হয়ে গিয়েছে। তো পরবর্তীতে যদি কোনো এরকম নিরামিষ খাওয়ার থাকে বা কোনো কিছু থাকে, কোনো রীতিনীতি থাকে, অবশ্যই তোমরা আমাকে বলো, আমি অবশ্যই মেনে চলার চেষ্টা করবো।